আসসালামু আলাইকুম। অভিযান বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের এক দফা দাবি বাস্তবায়নে রাজধানী সহ সারা দেশে আজ সর্বাত্মক সকাল সন্ধ্যা অবরোধ পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বেইজিং এর তিয়ানআনমেন স্কোয়ারে চীনা বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন শেখ হাসিনা। যুক্তরাজ্যের নতুন সরকারের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। দায়িত্ব পেলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। এবং পদ্মা সেতু নিয়ে ঢাকা যশোর রুটে শিগগিরই শুরু হবে রেল চলাচল। প্রথম পর্যায়ে চলবে একটি ট্রেন, সংখ্যা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কোটা বিরোধী আন্দোলনে এক দফা দাবি বাস্তবায়নে রাজধানী সহ সারা দেশে আজ সর্বাত্মক সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। এরই মধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছে আন্দোলনকারীরা। এছাড়া সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে এই অবরোধ পালন করবে তারা। পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও থাকছে এই ব্লকেডের আওতায়। এর আগে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। অন্যদিকে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম ও মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির সব সংগঠন। এর ফলে রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরগুলো তীব্র যানজটের কবলে পড়তে পারে। যানজটের ফলে অফিস আদালত ও কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী সহ সড়ক ব্যবহারকারী সবাইকে দুর্ভোগে পড়তে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, শিক্ষার্থীদের অবরোধ আন্দোলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আসাদ, এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা আছেন বা আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছেন। তবে 10টায় তাদের কর্মসূচি শুরু হবার কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু খুব একটা আন্দোলনকারীদের যে সমাগম বা তারা যে জড়ো হয়েছে সেটা আসলে বলা যাবে না। আপনাকে জানিয়ে রাখতে চাই যে কোটা সংস্কার আন্দোলনে প্রথমে 4 দফা দাবি নিয়ে তারা মাঠে নামলেও তারা কিন্তু এখন সেই 4 দফা দাবি থেকে সরে এসে এক দফা দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করছে এবং আজকে সারা বাংলায় কিন্তু বাংলা ব্লকেট তারা করছে। এবং গতকালকে কিন্তু তাদের কর্মসূচিটা রাস্তায় ছিল না, অনলাইনে ছিল এবং কালকে সন্ধ্যা নাগাদ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের সেই ডাক দেওয়া হয়। সেই ডাক অনুসারেই কিন্তু আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে। তবে খুব বেশি ছাত্রদের সমাগম এখনো হয়নি। তারা যে দাবিটা জানাচ্ছেন সেটা হচ্ছে সকল গ্রেডে বৈষম্যমূলক যে কোটা রয়েছে সেই কোটা বাতিল করে মুক্তিযুদ্ধ কোটা থেকে শুরু করে অনাগ্রসর যে জাতিগোষ্ঠী যারা আছে, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী যে কোটা, সেই কোটাকে 5% নামিয়ে এনে সেটাকে আদালত সেটা সংসদে সেই বিষয়ে আইন পাশ করার কথা তারা বলছেন। সেই দাবিতেই তারা রাস্তায় আজকেও থাকবেন এবং আজকে শুধুমাত্র শাহবাগ নয়, সারা ঢাকায় কিন্তু তাদের কর্মসূচি চলছে এবং দেশে ঢাকার বাইরে যে অন্যান্য জেলা শহরগুলো রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেখানে বাংলা ব্লকেটে অংশ নেবেন এবং ঢাকার
4-5টি জায়গায় বাংলা ব্লকেট আগে চললেও আজকে কিন্তু প্রায় 10-12টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আজকে বাংলা ব্লকেটের সে কর্মসূচি চলবে এবং শিক্ষার্থীরা যারা যারা এখানে আছেন অনেকের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তারা আসলে মাঠ থেকে যাবেন না এবং তাদের কর্মসূচি চলমান থাকবে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। এবার অন্যদিকে বৈষম্যমূলক পেনশনের স্কিম বাতিলের দাবিতে আজ টানা 10ম দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ খবর আমাদেরকে জানান। জি, আপনি জানেন যে পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু কর্মবিরতি চলছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আজও দুপুর 12টা থেকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। গত 10 দিন ধরে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা কিন্তু এই আন্দোলন করে আসছেন। আমরা কিন্তু সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অসংখ্য শিক্ষার্থীদের ঘোরাঘুরি করতে দেখেছি। তবে সব ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে এই আন্দোলনের জন্য। সকালে কিন্তু সার্বজনীন পেনশন বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছেন। এখানে এসে শিক্ষকদের সঙ্গে কিন্তু আমাদের কথা হয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন পেনশন স্কিম বাতিল না হওয়া পর্যন্ত কোনো ধরনের পাঠদান কার্যক্রমে তারা অংশ নেবেন না। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের পেনশন স্কিম বন্ধের দাবিতে আন্দোলনের সর্বশেষ খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। 4 দিনের চীন সফরের দ্বিতীয় দিনে বেইজিং এর তিয়েনআনমেন স্কোয়ারে চীনা বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এর আগে তিয়েনআনমেন স্কোয়ারে এসে পৌঁছালে চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সালাম দেন। এদিকে 4 দিনের সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের নতুন সরকারের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। তার মন্ত্রী হওয়ার সংবাদে যুক্তরাজ্যের বাঙালি জনগোষ্ঠী ও বাংলাদেশের মানুষের মাঝে আনন্দের ঢল নেমেছে। লেবার পার্টির হয়ে এগিয়ে টানা 4 বার বিপুল ভোটে নির্বাচিত হন টিউলিপ। তার মা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সংস্থা রয়টার্স জানায় টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের সিটি মিনিস্টার করা হয়েছে, যিনি আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন। গত সপ্তাহের নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় আসে লেবার পার্টি। 41 বছর বয়সী টিউলিপ 2021 সাল থেকে লন্ডনের সিটি অফ ফিনান্সিয়াল ডিরেক্টর দ্য সিটি নামে পরিচিত আর্থিক পরিষেবা শিল্পীর জন্য নীতি তৈরি করার জন্য লেবার দলের এই প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের দায়িত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। দেশটির গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারির আন্ডার সেক্রেটারি হয়েছেন তিনি। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের পর যুক্তরাজ্যের নতুন সরকারের দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে রুশনারার নাম যুক্ত হলো। এর আগে মঙ্গলবার সিটি মিনিস্টার হন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্য বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের তালিকায় মঙ্গলবার টিউলিপ ও রুশনারার নাম দেখা যায়। গত 4 জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। লেবার পার্টির প্রার্থী হিসেবে রুশনারা আলী বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনাল গ্রিন ও স্টপনি আসন থেকে 5মবারের মতো এমপি নির্বাচিত হন। যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা। লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ওই আসনে 2010 সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি। রুশনারার জন্য সিলেটে
পদ্মা সেতু দিয়ে ঢাকা যশোর রুটে শিগগিরই শুরু হবে রেল চলাচল। তবে আপাতত দিনে চলবে একটি মাত্র ট্রেন। তবে ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে ঢাকা যশোর রেলপথ নির্মাণ করা হয়েছে। পদ্মা সেতু হয়ে ঢাকা যেতে নির্ধারণ করা হয়েছে যশোর সদরের পদ্মবিলাস স্টেশন, যা যশোরের মূল রেল স্টেশন থেকে 15 কিলোমিটার, বেনাপোল থেকে 35, কোট চাঁদপুর থেকে 45 এবং দর্শনা স্টেশন থেকে 60 কিলোমিটার দূরে। ফলে এই অঞ্চলের মানুষকে ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকায় যেতে পদ্মবিলাস স্টেশনে পৌঁছাতে পাড়ি দিতে হবে অনেকটা বাড়তি পথ। আমরা রাতে বা সকালে জার্নির জন্য যশোর থেকেই যেতে চাই, যেটা আমাদের দুধদিয়া বা পদ্মবিল থেকে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যশোর শহরের মানুষ যেন যশোর জংশনকে ব্যবহার করে তারা ঢাকায় যেতে পারে। যশোরবাসীর দাবি, বেনাপোল থেকে ঢাকায় যেতে 2টি ট্রেন, দর্শনা থেকে যশোর হয়ে 2টি ট্রেন এবং খুলনা থেকে যশোর ঈশ্বরদী যমুনা সেতু হয়ে অন্তত একটি ট্রেন সার্ভিস চালু করার। তাদের মতে দর্শনা থেকে খুলনা পর্যন্ত জরুরি ভিত্তিতে ডাবল লাইন স্থাপন করা গেলেই ঢাকা যশোর রেল সংযোগ প্রকল্পের সঠিক বাস্তবায়ন সম্ভব হবে। এই দাবিতে জেলা প্রশাসক ও রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। আমরা এর সাথে সাধারণ মানুষের জন্য, নিম্ন আয়ের মানুষের জন্য সাধারণ বগি যুক্ত করার কথা বলেছি। টিকিট সহজ পদ্ধতিতে যাতে পাওয়া যায়, নিবন্ধনের পাশাপাশি সেই পদ্ধতির দাবি করেছি। যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শহীদুল ইসলাম মিলন জানান, এই অঞ্চলে চলাচলকারী ট্রেনগুলো যশোরকে স্পর্শ করলে আর্থিকভাবে লাভবান হবে রেল খাত। মোংলা পোর্ট ব্যবহার করে আমাদের যশোরের শিল্প কারখানা গড়ে উঠবে এবং এই শিল্প কলকারখানার মধ্য দিয়ে আমরা অর্থনৈতিকভাবে যশোর অনেক উন্নয়ন হবে। পদ্মা সেতু চালু হওয়ায় বেনাপোল স্থলবন্দরে বেড়েছে আমদানি রপ্তানির গতি। রেল যোগাযোগ চালু হলে আরো কম সময়ে বন্দরে আসতে পারবেন ব্যবসায়ীরা। রেল যখন জুনে চালু হবে তখন বেনাপোলের সাথে অবশ্যই কানেক্ট হবে, 3 ঘন্টায় যখন যাতায়াত ব্যবস্থা চালু হবে তখন আমদানিকারকরা বিভিন্ন প্রয়োজনে বন্দরে আসতে ফ্রিকোয়েন্টলি তারা সকালে এসে কাজ করে আবার বিকেলে চলে যেতে পারবে। জেলাবাসীর দাবির বিষয়টি রেল মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যশোর জংশনের স্টেশন মাস্টার। আমাদের কাছে যে স্মারকলিপি প্রদান করেছে এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছেছি এবং এখনো কোনো রেসপন্স আমরা পাইনি। পদ্মা সেতু হয়ে ঢাকা যশোর রুটে চলাচলকারী ট্রেনগুলোর জন্য পদ্মবিলাস স্টেশন অপরিকল্পিত বলে মনে করছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাতক্ষীরা ভেটখালী সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয় মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সড়কের পাশে বছরের পর বছর বসবাস করা ভূমিহীনদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই স্থানীয় উচ্ছেদের প্রশাসন এমন করে রেখেছেন। খোলা আকাশের নিচে মানবতার জীবন কাটাচ্ছেন তারা। অন্যদিকে প্রশাসনের দাবি, উচ্ছেদ অভিযানের আগে সরে যেতে বলা হলেও তাতে কর্ণপাত করেননি অবৈধ দখলদাররা। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট আর জানাচ্ছেন আশিপুর রহমান সাগর। সাতক্ষীরা থেকে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন ভেটখালী পর্যন্ত সড়কের দূরত্ব 62 কিলোমিটার। এই সড়ক দিয়েই জেলার 7 উপজেলার মধ্যে 4 উপজেলার মানুষ চলাচল করেন। স্বাধীনতার পর থেকে জেলার গুরুত্বপূর্ণ এই সড়কটির সম্প্রসারণে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর সড়কের দুই ধারে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। স্থানীয় প্রশাসন কয়েকবার উদ্যোগ নিয়েও অবৈধ দখলদারদের উচ্ছেদ করাতে পারেনি। তবে চলতি মাসের 4 তারিখ থেকে সড়কের দুধারের অবৈধ স্থাপনা উচ্ছেদে শুরু হয়েছে অভিযান। এতে বিপাকে পড়েছেন ভূমিহীনরা। ছেলে নেই, স্বামী নেই, 3টে মেয়ে নিয়ে এখানে বাস করি আমি। এখন আমি এই বাচ্চাটা নিয়ে কোথায় যাব বাপ? আমাদের কোনো নোটিশও দেয় নাই, আমাদের কোনো সংবাদও দেয় নাই। আমাদের হঠাৎ এসে এইভাবে আমাদের ভেঙে যাচ্ছে। তারাও একটু সময় দিলে না, ঘরের জিনিসপত্র কিছু বাইর করতে পারেন, সবাই মাটির সাথে ধুলোর সাথে হয়ে গেছে। বহুত সরকারি ঘর পেয়েছে, মসজিদ বসে ঘর পেয়েছে, আমরা কেন পাবো? আমাদের একটা বাসস্থান তো করে দিতে পারতো। আজকে জেলা প্রশাসক সাতক্ষীরাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করলো, কিন্তু এই যে মানুষগুলো বসে আছে এরা কারা? এরা কি ভূমিহীন? এরা কি মানুষ? এই প্রশ্ন রাখতে চাই জেলা প্রশাসকের কাছে।
রাস্তা সম্প্রসারণ ও সরকারি জমি উদ্ধারে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সড়ক বিভাগ। অনেকের যে অভিযোগ যে আমরা নোটিশ করিনি, এটা আসলে ভুল তথ্য এবং এই অভিযোগটা আসলে সঠিক নয়। তো আমরা এই উচ্ছেদ অভিযান ইতোমধ্যে 2 দিন আমরা করেছি, সামনে আমরা আবার উচ্ছেদ অভিযান করব। জেলা প্রশাসক বললেন, সড়ক সম্প্রসারণের স্বার্থেই এই উচ্ছেদ অভিযান। কেউ ভূমিহীন ও গৃহহীন হয়ে থাকলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তালিকাটি যাচাই বাছাই করছে যে দুপাশে যারা অবৈধভাবে বসবাস করছে ঘর নির্মাণ করে তারা প্রকৃতই ভূমিহীন কিনা গৃহহীন কিনা। যদি সেই তালিকাভুক্ত হয় তাহলে আমরা তাদেরকে পুনর্বাসন করব। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। কানাডাকে 2-0 গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। গোল পেয়েছেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। এ নিয়ে সবশেষ 8 আসরের 6টিতেই এই টুর্নামেন্টের ফাইনালে উঠল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এস এম আশরাফের রিপোর্টে বিস্তারিত। জয়ের পর বাঁধ ভাঙা উল্লাস নেই আর্জেন্টিনার, বুক ফাটা কষ্ট চোখে পড়ল না কানাডার। সেমিফাইনালের শেষ বাঁশি শেষে দুই দলের ফুটবলারদের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যেন এমন ফলাফল তারা ধরে নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্কালোনির দলের গোলের অপেক্ষা ফুরোয় 22 মিনিটে। ডিপলের নিখুঁত পাসকে গোলরক্ষকের দুপায়ের ফাঁক গোলে জালে পাঠান হুলিয়ান আলভারেজ। কিন্তু 83,000 দর্শকের তখনও যেন মন ভরছিল না। মেসি মেসি চিৎকারে আর্জেন্টিনা অধিনায়ককে উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলেন তারা, যদিও 44 মিনিটে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। অবশেষে 8 বারের ব্যালন ডি'র জয়ী তারকা দর্শকদের ক্ষুধা মেটালেন। ব্রাজিলের জিজিনিওর পর কোপা আমেরিকার ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে 6টি আলাদা টুর্নামেন্টে গোল পেলেন। সুযোগ পেয়েছে কানাডাও, তবে 89 মিনিটে তানি উলুয়াসিরির শট দুর্দান্তভাবে ফিরিয়ে গোলবারের নিচে আরও একবার দৃঢ়তার পরিচয় দিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তাতে টানা 3টি বড় আসরের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। এবার তাদের সামনে সুযোগ ট্রফি জিতে আরও একটি ইতিহাসের অংশ হওয়ার। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা সংস্কারের 1 দফা দাবি বাস্তবায়নে রাজধানী সহ সারা দেশে আজ সর্বাত্মক সকাল সন্ধ্যা অবরোধ পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বেইজিং এর তিয়ানআনমেন স্কোয়ারে চীনা বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরেছেন শেখ হাসিনা। যুক্তরাজ্যের নতুন সরকারের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। দায়িত্ব পেলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনার আলী। এবং পদ্মা সেতু দিয়ে ঢাকা যশোর রুটে শিগগিরই শুরু হবে রেল চলাচল। প্রথম পর্যায়ে চলবে 1টি ট্রেন, সংখ্যা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।